যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনা বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্পর্ক জানতে চাওয়া হয়। এ প্রসঙ্গে তিনি জানান, এটি রাজনৈতিক কোনো ব্যক্তির বিষয় না। বিষয়টি তো রাজনৈতিক, এটি তো কোনো ব্যক্তি বিষয় না। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, অর্থাৎ অনেক কিছুর মতন বিভিন্ন বিষয় আছে। যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি, যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব, সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা এবং বিএনপির সন্দেহ প্রসঙ্গটিও উঠে আসে এই সাক্ষাৎকারে। লন্ডনে বসে ডক্টর ইউনূসের সাথে কি আলোচনা হয়েছে তাও খোলাসা করেন তারেক রহমান। দেখুন, আমি যখন এই কথাটি বলেছিলাম, সেই সময় পর্যন্ত আহ, এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে, সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু কোনো একটি একটি ওনারা কোনো সঠিক আহ, নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো ওনারা টাইম ফ্রেম বা কোনো কিছু বলেননি। ওনারা রোড ম্যাপ বলতে যা বুঝায়, আমরা নর্মালি যা বুঝে থাকি, এরকম কিছু বলেননি। এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয়, আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি, যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে, প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল। আমরা যখন দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস আহ, উনি মোটামুটিভাবে একটি রোড ম্যাপ ঘোষণা করলেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই আহ, এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। আমি মনে করি ওনারা যা বলেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে, ওনাদের কাজে, এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন, তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। ১/১১ সরকার নিয়ে প্রশ্নের জবাবে বলেন, সেটি ছিল অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার। তারা দেশকে একটি অন্ধকারের দিকে নিয়ে যেতে চেয়েছিল। ১/১১ সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল। আমরা দেখেছি তা সেই সরকার আসলে আহ, কিভাবে দেশের যতটুকু যেমনই হোক, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল, ভুল ত্রুটি সবকিছুর ভিতর দিয়ে, কিন্তু আমরা দেখেছি যে কিভাবে তারা সবকিছু ভেঙে গুঁড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল, দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীতে দেখেছি যে খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ অন্যভাবে দেখেছি আমরা, ইন দ্য নেম অফ ডেমোক্রেসি। ভবিষ্যৎ বিএনপি কেমন হবে জানতে চাইলে বলেন, বিএনপি ক্ষমতায় আসলে মূল লক্ষ্য হবে গণতন্ত্রের বুনিয়াদ ও জবাবদিহিতা তৈরি করা। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ, দেশের সার্বভৌমত্ব। আমরা দুটো বিষয় নিয়ে বাংলাদেশে বড়ই খুব আমরা গর্ব করি, অহংকার করি। একটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, আর একটি হচ্ছে বাংলাদেশের প্রবাসীরা দিন রাত পরিশ্রম করে যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাঠান, সেটি। এই দুটোই কিন্তু বিএনপি শুরু করেছিল। কর্ম, পরিকল্পনা, ভবিষ্যৎ। আপনি বললেন অতীত থেকে শিক্ষা নিতে হবে। ইয়েস, আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়গুলো কনসিডারেশন রেখেই আমরা সামনে এগিয়ে যাব। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের
যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। প্রতিবেশী দেশ ভারতের সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশ আর দেশের মানুষের স্বার্থ আগে নিশ্চিত করা হবে। অবশ্যই পানির ন্যায্য হিস্সা চান জানিয়ে বলেন, আর কোনো ফেলানির লাশ সীমান্তে পড়ে থাকলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মানে বিষয় তো হচ্ছে ভাই, বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো, আমার দেশের স্বার্থ দেখবো, ওটাকে আমি রেখে তারপরে আমি ওটাকে ওটাকে আপহোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। বলেন, ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয় তাতে বিএনপির কিছু করার নেই। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। সংস্কার ও জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রসঙ্গে তিনি জানান, সব কিছুতে একমত হতেই হবে, এটি গণতন্ত্র না। তবে বিএনপি ক্ষমতায় এলে সংস্কার কমিশনে একমত হওয়া বিষয়গুলো সবার আগে গুরুত্ব পাবে। না, আমরা যেটাতে বলেছিলাম আমরা সেখানে এখনো আছি। যতটুকু বিষয় আমরা বলেছি যে যতটুকু ভারসাম্য হওয়া উচিত, যে যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত, আমরা সেই বিষয়ের মধ্যে এখনো কম বেশি আছি। খুব এক আমাদের অবস্থান থেকে তো আমরা অবস্থান পরিবর্তন করিনি। কিন্তু মানে মূল যে বিষয়গুলো, যেমন যেটা বড় বিরোধ হিসেবে আসছে, বড় মতপার্থক্য হিসেবে আসছে, যে এক ব্যক্তি তিন পদে একসাথে থাকা, সেখানেই তো আপত্তিটা থাকছে বিএনপির। না, আমরা তো তখনও বলিনি যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না। এটা অন্যরা কেউ বলছে যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না। আমরা মনে করি না যে এটাতে স্বৈরাচারী হওয়ার কোনো কারণ আছে। আমরা তো দেখেছি স্বৈরাচারের সময়ও তো আপনার তার আগে তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল, কিন্তু তাদের 2/3 মেজরিটি ছিল। তারা 2/3 মেজরিটি 2008 সালে তারা নিয়েছিল, তারা ওটাকে চেঞ্জ করে ফেলেছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখেনি। 2001 সালে তো বিএনপিরও 2/3 মেজরিটি ছিল, তো বিএনপি তো চেঞ্জ করেনি। বিএনপি তো যেহেতু জনগণ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, বিএনপি 2/3 থাকার পরেও তো বিএনপি চেঞ্জ করেনি। কাজেই এক ব্যক্তির হাতে থাকলেই যে স্বৈরাচার হবে তা না, এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি। শুধু আইন চেঞ্জ করলেই সবকিছু সঠিক হয়ে যাবে না। এছাড়া এই সাক্ষাৎকারে উঠে আসে নিজের ও দলের প্রতি ভোটারদের সমর্থন আদায়ের প্রসঙ্গ। জানান কেন আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ বিএনপি। মাঠে আমরা যেই রাজনৈতিক দলগুলো আছি, আমরা ধরে নিতে পারি যে এই রাজনৈতিক দলগুলো ইনশাল্লাহ আগামীতে দেশ পরিচালনা করতে পারে। তার মধ্যে বিএনপিরই কিন্তু দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। আপনাকে যদি আপনি ধরেন এখন লন্ডন আসবেন, তো আপনি একটা প্লেনে উঠলেন, প্লেনের যে প্লেন চালাবে উড়াবে, সে যদি আপনাকে বলে যে ভাই আহ, কিছু মনে করেন না, আমার ঠিক লাইসেন্সটা হয়নি এখনো, তবে আমার মনে হয় আমি চেষ্টা করলে আপনাকে নিয়ে যেতে পারবো লন্ডন পর্যন্ত উড়িয়ে, আপনি কি তার সাথে উঠবেন প্লেনে? নিশ্চয়ই আপনি উঠবেন না। আপনি একজন অভিজ্ঞ ড্রাইভারের সাথে উঠতে পারেন, কিন্তু অভিজ্ঞ ড্রাইভারও হয়তো অনেক সময় আহ, খেয়াল করতে গাড়ি হয়তো ঠিকই চালাচ্ছে সেফলি, কিন্তু রাস্তায় তো গর্ত খাড়াখন্দ থাকবেই, একটু জার্কিং হতেই পারে, জোরে অনেক সময় ব্রেক হতেই পারে, ঝাঁকুনি লাগতেই পারে, কিন্তু অভিজ্ঞ ড্রাইভার আপনাকে মোটামুটি ঠিকভাবে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সর্বোচ্চ সে চেষ্টা করবে, কারণ তার সেই অভিজ্ঞতা আছে। তো কাজেই আমরা যদি দেখি যে ভালো কাজ বা কমিটমেন্ট, আপনি যেটা বলেন বিএনপি করবে কিনা, আমরা তো করেছি। হতে পারে আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে। আপনি একটু আগে একটা কথা বলেছিলেন, মানুষ তো অতীত থেকেই শিখে। ইয়েস, আমরাও দেখেছি, আমরাও অতীত থেকে অভিজ্ঞতা অর্জন করেছি, এক্সপিরিয়েন্স অর্জন করেছি যে ঠিক আছে এই কাজটি এইভাবে করলে হয়তো ভুল হয়, এটি আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না। বাট আমাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে আমরা ভালো মন্দর যাচাইয়ের আমরা করতে পারবো। একই সাথে আমাদের কমিটমেন্ট আছে, যে কমিটমেন্ট দিয়ে আমরা ডেলিভারি করতে পারবো এবং আমরা ডেলিভারি করতে চাই। গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি কথা বলেন সামাজিক মাধ্যমের গুরুত্ব নিয়েও। আমি বলতে পারবো স্বৈরাচারের সময় বহু সাংবাদিককে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বিভিন্ন রকম ভয় ভীতি প্রদর্শন, ধমক দেওয়া হতো। বিএনপির সময় এগুলো করা হয়নি, কারণ তখন সংবাদপত্রে যে খবরগুলো প্রকাশিত হয়েছে
তৎকালীন বিএনপি সরকার সম্পর্কে, আমার সম্পর্কে আহ, আহ, যে খবরগুলো প্রকাশিত হয়েছে, যদি ওইরকম হতো তাহলে কিন্তু ওরকম খবর প্রকাশিত হতো না। অর্থাৎ বিএনপির সময় যদি অত্যাচার নির্যাতন থাকতো তাহলে খবরগুলি প্রকাশিত হতো না স্বাভাবিকভাবে, যা হয়নি বিগত সরকারের সময়, স্বৈরাচার সরকারের সময়। কাজে আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপি অতীত সরকারের সময় যেরকম সাংবাদিকদেরকে গুম করা হয়নি, সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়নি, সাংবাদিকদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি, বাধ্য হতে হয়নি, ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে না। আগামীতে ক্ষমতায় এলে গণমাধ্যমের জন্য যা কালো আইন তা সংশোধন করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। অবশ্যই আমরা সকলে মিলে বসবো, আলোচনা করব, আপনাদের মতন সাংবাদিক সহ যারা আছেন তাদের সাথে আলোচনা করব, আলোচনা করে সেগুলোকে আমরা এরকম কালো আইন যা যা আছে আমরা আস্তে আস্তে ঠিক করব। আব্দুল আল মামুন, ওয়ান নিউজ। আমাকে উল্লেখ করতে হয় যেটি আমি